সেই কোডটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে এআই রিলেটেড কোড, এআই করে দিচ্ছে। আমাদের ভার্সিটি থেকে মানে আমাদের ভার্সিটি না, যে কোনো, তোমরা কয়েকদিন পর আইসিডিসি করবা, বিভিন্ন ধরনের কন্টেস্টে যাবা, এই হ্যাবিটটা যখন থেকে যাবে তখন অনেক খারাপ ভাবে আর কি আমাদের ভার্সিটির বদনাম হবে। সেকেন্ড ডট সি নামে একটা ফাইল নিলাম, যেহেতু সি প্রোগ্রামিং করতেছি এই জন্য এক্সটেনশন হিসেবে আমরা একটা ডট সি দিব। তো আমাদের যেটা সি এর স্কেলিটন সেটা আমরা প্রথমে লিখি। প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio int main return 0। আচ্ছা, and এটা কি ম্যান্ডেটরি? এটা ছাড়া কি কোড রান হবে না? কারো কি কোনো আইডিয়া আছে? হবে না ভাই, হবে না, লাইব্রেরি ফাংশন নাই। ম্যান্ডেটরি এটা হয় না। আগের দিন যখন ট্রাই করলাম ওইটা না দিলে হয় না ভাই, রান হয় না। ইনক্লুড stdio.h এটা না দিলে আমার কোড রান হবে না? না ভাই, লাইব্রেরি ফাংশন নাই তো। ওকে, ওকে আমরা দেখি আসলে কোডটা রান করে, মানে জাস্ট এতটুকুই, নর্মাল এতটুকুই, আমরা জাস্ট একটু রান করে দেখি যে আমাদের এখানে কোনো কনসোলে এরর আসে নাকি। আমরা সবসময় টার্মিনাল থেকে দেখবো যে আমাদের এরর আসলে এখানে শো করবে। আমাদের রান করতে আসলে এখানে কোনো ভুল নাই আসলে। আমরা এখান থেকে যদি শুরু করি, জাস্ট এখানে এতটুকু পর্যন্ত রেখে দেই, আমাদের কোড রান হবে। বাট আমাদের মেইন যে ইনক্লুড stdio.h এই হেডার ফাইলটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমরা যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করি প্রিন্ট করার জন্য, প্রিন্টএফ, এটা রান হবে কিন্তু ইনপুট আউটপুট কাজ করবে না। রাইট রাইট, এটাই বলতে চাইতেছিলাম। আমাদের যে প্রিন্টএফ এর যে ফাংশনটা, বা আমরা যখন ইনপুট নিব, স্ক্যানএফ নামে আরেকটা ফাংশন হচ্ছে আমাদের লাগবে। আরো কিছু ফাংশন আছে যে ফাংশন গুলো হচ্ছে আমাদের এখানে সেভ থাকে, এই হেডার ফাইলের মধ্যে সেভ থাকে। তো আমরা যদি প্রিন্টএফ এর মধ্যে কিছু লিখি যে হ্যালো, এখন যদি রান করি আমাদের এখানে হ্যালো আসছে। এখন যদি আমরা জাস্ট এটাকে কমেন্ট করে দিই, বা কমেন্ট না করি, এটাকে আমরা কেটে দেই, এখন যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, আমাদের এখানে একটা ওয়ার্নিং আসছে, ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্টএফ। মানে ও আসলে খুঁজে পেতেছে না যে প্রিন্টএফ ফাংশনটা কোথায় কল হয়েছে। প্রিন্টএফ ফাংশনটা একটা যে ফাংশন, আমরা এরপরে ফাংশন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো ইনশাল্লাহ যদি সময় হয় আসলে। তো আমরা ম্যানমেড ফাংশন কিছু তৈরি করতে পারি, আর সিতে নিজস্ব কিছু ফাংশন অলরেডি ক্রিয়েট করা আছে। তো নিজস্ব কিছু ফাংশন যেগুলো ক্রিয়েট করা আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হেডার ফাইলের মধ্যে দেয়া থাকে, যার মধ্যে একটা উল্লেখযোগ্য হেডার ফাইল হচ্ছে stdio.h। এটার মধ্যে আমাদের এই প্রিন্টের ফাংশনটা দেয়া আছে। তো এই ফাংশনটা ইউজ করার জন্য আমাদের এই হেডার ফাইলটা মাস্ট লাগে। এটা ছাড়া আসলে মানে আবার কোডটা রান করবে না। এই হচ্ছে জাস্ট একটা ছোট্ট তথ্য। অনেকে হয়তো এটাতে কনফিউশন থাকতে পারে, জাস্ট আমি দেখাই দিলাম। ওকে, আমরা কালকে হয়তো দেখছিলাম, মানে লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাস পর্যন্ত দেখছিলাম যে আমাদের একটা ভ্যারিয়েবলের নেম আসলে কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিছু রুলস, ভ্যারিয়েবল ডিক্লারেশনে কিছু রুলস। তো অনেকগুলো রুলসই দেখছিলাম। তা আমরা মোটামুটি বুঝছি যে আমাদের কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো বেসিক্যালি আমরা আসলে ওই রুলস এর মধ্যে যেগুলো বলা হয়েছে সেগুলো তো ফলো করবোই, কিন্তু আমাদের মধ্যে যে আন্ডারস্কোর, মানে সচরাচর আমরা যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করি খুব বেশি আন্ডারস্কোর বা ওগুলা কিছু ইউজ করি না। আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনের সবচেয়ে পপুলার যে ফর্মটা সেটা হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল মানে হচ্ছে উট। তো ধরি যে একটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট
নেম, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নাম, এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল। আচ্ছা, স্টুডেন্ট নাম তো ইন্টিজার হয় না, স্ট্রিং। যাই হোক, আমি ধরলাম স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল। তো এটাকে বলা হয় ক্যামেল কেস নেমিং সিস্টেম। ক্যামেল কেস কি? ক্যামেল মানে হচ্ছে উট, উটের হচ্ছে পিঠের দিকে একটু উঁচা থাকে। তো সিমিলারলি এই জিনিসটা ছোট থেকে যখন আমাদের একটা ডিভাইডেশনের দরকার হয়েছে, তখন আমরা জাস্ট এখানে বড় হাতের একটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমাদের মাল্টিপল কিছু লাগে, যে আমাদের নামটা আরো বড় দরকার, তখন হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা জাস্ট বড় দিয়ে দিব। যেমন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি ফর ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে খুবই পপুলার হচ্ছে ফর্ম, কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়, সেটা একটা পপুলার ফর্ম হচ্ছে ক্যামেল কেস। তো আমরা সব সচরাচর এইভাবে হচ্ছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি। আমরা এরকম কোনো ভেরিয়েবল মানে ডিক্লেয়ার করি না আসলে। যেমন স্টুডেন্ট আইডি, মানে এটা এটা হচ্ছে রুলস এর মধ্যে আসতে, বাট এটা হচ্ছে আমরা ইউজ করি না। তো টাইম লাগে তো এখানে এই আন্ডারস্কোরটা দিতে, এই জন্য। তো হোয়াট এভার, তা আমরা আসলে পরের টপিক গুলোতে যাই, দেখি কি আছে। ডেটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপের মধ্যে আমরা অলরেডি শিখে গেছি যে ইন্টিজার ডেটা টাইপটা আসলে কি। ইন্টিজার ডেটা টাইপের মধ্যে কি আছে আমরা যদি চিন্তা করি, ইন্ট a equal to 5 দিলাম, মানে আমাদের যে পূর্ণ সংখ্যার যে ভ্যালু গুলা, সেগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপের মধ্যে রাখতে হয়। তো ইন্টিজার ডেটা টাইপটা আমরা মানে এর মধ্যে কত সংখ্যক সংখ্যা রাখতে পারবো, কারো কোনো আইডিয়া আছে? 100টা বা 200 বা 1000 বা 1 লক্ষ, কি পরিমাণ সংখ্যা একটা ইন্টিজার সঠিকভাবে মানে ধরে রাখতে পারে? আমরা কেউ জানি? হ্যালো, যদি n সংখ্যক পর্যন্ত নেওয়া যায় তাহলে আর কি অসংখ্য চলতে থাকবে। এন সংখ্যক বলতে কত? যেমন আপনার যদি কোয়েশ্চনে থাকে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, আর তার যদি মান নির্ণয় করতে বলা হয়, ইকুয়েশন যদি সলভ করতে বলা হয়, সেক্ষেত্রে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। যেটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের মধ্যে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তো সেই ভ্যারিয়েবলে সর্বোচ্চ কত ভ্যালু স্টোর করতে পারে। আমার প্রশ্ন সেটা সেটা ছিল যে কত সংখ্যক ভ্যালু, মানে কি পরিমাণ ভ্যালু সেখানে স্টোর হয়। সেটার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 10⁹। এটা 10⁹ এই ভ্যালুটা হচ্ছে সে সর্বোচ্চ রাখতে পারে একটা ইন্টিজারের মধ্যে। 10⁹ কত হইতে পারে? 100 কোটি। হ্যাঁ, একক, দশক, শতক, মানে 3 4 5 6 7 8 9, এতটুক ভ্যালু একটা ইন্টিজারের মধ্যে প্রপারলি স্টোর হয়। যখন আমি এখানে 10⁻10 করে দিব, তখন ও আসলে আহ, এই ভ্যালুটা বিকৃত করে ফেলবে। ও আসলে ওইভাবে দিতে পারবে না আউটপুট। তো আসলে দেখি যে আসলে এটা কি আদৌ সত্য কিনা। তো সি প্রোগ্রামিং এ 10⁹ লেখা হয় হচ্ছে 1e9, এর মানে হচ্ছে 10⁹। আমরা প্রিন্ট করে দেখি পার্সেন্ট গ্রেট কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9। তো 10⁹ সংখ্যক ভ্যালু সে স্টোর করতে পারবে। আমি যদি এখানে 10⁻10 দেই, দেখি ও আসলে আউটপুটটা ঠিক মতো দিতে পারে কিনা। এই তো, এটার সাথে আমাদের
আমরা যে একটা মানে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখছি, সেই ভ্যালুর সাথে এই ভ্যালুর কোনো মিল নাই। দ্যাট মিনস ও আসলে গুলাই ফেলছে, মানে ওর লিমিট ক্রস করে ফেলছে। 10 to the 10 সংখ্যক যে ভ্যালুটা আছে সেটা ওর লিমিট ক্রস করে ফেলছে, এই জন্য ও প্রপারলি আউটপুটটা দিতে পারে নাই। তো এই হচ্ছে কাহিনী, একটা ইন্টিজারের মধ্যে আমরা সর্বোচ্চ 10 to the 9 সংখ্যক ভ্যালু রাখতে পারবো। আমাদের হচ্ছে আহ বিভিন্ন প্রবলেম সেটে উপরে বলাই থাকে যে আমরা কত সংখ্যক ভ্যালু নিয়ে কাজ করব, টাইম বলা থাকে, তারপরে ভ্যালুর সংখ্যা বলা থাকে। তো ওগুলো দেখে আমরা বুঝবো যে আমাদের ইন্টিজার নিয়ে কাজ করা উচিত নাকি ফ্লোট নাকি ডাবল না লং লং। আচ্ছা, তো আমরা ইন্টিজার তো দেখছি। ওকে, এবার পরবর্তীতে যাই ফ্লোট। ফ্লোট তো আমরা জানি, জাস্ট ফ্লোটের মধ্যে যদি আমরা যে কোনো 5.6 মানে দশমিক যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা ফ্লোটের মধ্যে রাখি। ওকে, ফ্লোট সম্পর্কে আমাদের আইডিয়া আসছে। দেন হচ্ছে আমাদের ক্যারেক্টার। ক্যারেক্টার আমরা দেখছি যে সিঙ্গেল কোটেশনের মধ্যে যে কোনো আমরা এ থেকে জেড বা যে কোনো ধরনের ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, এগুলো যদি আমরা প্রিন্ট করতে যাই সেগুলো আমরা প্রিন্ট করতে পারি। এটা সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে। তো ক্যারেক্টার প্রিন্টিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হয়? %c দিতে হয় নাকি? %c, ওকে, লাইনের জন্য আমাদের ক্যারেক্টারটা সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের যদি কোশ্চেনের মধ্যে কখনো বলে 10 to the 9 এর উপরে ভ্যালু আমাদের স্টোর করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি নিব? সেই ভ্যালুটার রেঞ্জ যদি 10 to the 9 এর উপরে হয় এবং রেঞ্জ হচ্ছে 1E9 থেকে 1E12 পর্যন্ত, মানে 10 to the 12 পর্যন্ত যদি আমাদের ভ্যালু থাকে প্রশ্নের মধ্যে বলে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে লং 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 ইন্টিজার। ধরলাম ঠিক, মানে আমাদের হচ্ছে এত সংখ্যক ভ্যালু, ভাস্ট এরিয়া হোক ভ্যালু যদি লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লং লং ইন্টিজার ইউজ করতে হবে। যদি এর থেকেও বেশি বলে, যদি বলে যে 10 to the 12 থেকে বেশি, গ্রেটার দেন 1E12, যদি এটা বলে, তো আমরা তখন ইউজ করবো হচ্ছে ডাবল। যেহেতু ডাবল যদিও ফ্লোটিং পয়েন্ট স্টোর করে, তবুও ডাবলের মধ্যে আমরা আমাদের প্রয়োজনের তাগিদে অতিরিক্ত অ্যামাউন্টটা যদি ভ্যালু দরকার পড়ে তখন সেগুলো স্টোর করবো। এগুলো যদিও আপার লেভেলের পড়াশোনা, জাস্ট এমনি দেখাইলাম আর কি, এগুলো তোমাদের আপাতত দরকার পড়তেছে না। তো আমরা ডাটা টাইপের মধ্যে মানে যেগুলো মেইন সেগুলো আমরা শিখে গেছি। আমাদের ইন্টিজার লাগবে, ক্যারেক্টার লাগবে, ফ্লোট লাগবে, ডাবল লাগবে। লং লং আপাতত দরকার নাই, আমরা যখন প্র্যাকটিস করতে করতে একটু বুঝবো যে আসলে কি জিনিস, তখন আমরা ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। একটা ইন্টিজারের মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, কারো কোনো আইডিয়া আছে? ক্লাসে কি কেউ আছে নাকি, নাকি আমার নেট চলে গেছে? জি আছে ভাই ভাই, আছি। সবাই আছে। ভাই মাইকটা অন করে একটু কথা বলো ভাই, তাহলে একা একা লাগে। মানে আমাদের একটা ইন্টিজার একটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, এনি আইডিয়া? 32 বাইট। 32 বাইট না, একটা ইন্টিজার মেমোরিতে 1024। না 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 না, অতিরিক্ত বেশি বড় হয়ে গেল। একটা ইন্টিজার মেমোরিতে 4 বাইট। হ্যাঁ, একটা মেমোরিতে 8 জায়গা বাইট। 4 বাইট জায়গা দখল করে। ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। ডাবল করে হচ্ছে 8 বাইট, আর ক্যারেক্টার করে হচ্ছে 1 বাইট। আচ্ছা, দেখি আমরা যদি আমরা এটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সাইজ অফ
এটাই হওয়ার কথা। এই তো ইন্টিজার হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। এখানে যদি আমরা দেই ফ্লোট ডাবল ক্যারেক্টার, ফ্লোটও 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, যেহেতু ডাবল হচ্ছে ফ্লোটের থেকে তুলনামূলক অনেক বড়, এই জন্য 8 বাইট নেই। আর ক্যারেক্টার হচ্ছে সিম্পল, এক জাস্ট 1 বাইট জায়গা দখল করে। আমরা এটা আর কি জেনে রাখলাম, খুব বেশি যে দরকার পড়বে এমনও না। আচ্ছা, আমাদের মোটামুটি মেমোরি সাইজটা সব শেষ। ওকে, টাইপ কনভার্সন এবার হচ্ছে মেইন কাহিনী। আমাদের টাইপ কনভার্সন কি জিনিস, কিভাবে কি করতে হবে সেটা দেখি। ধরি int a equal to 5, int b equal to 2, তো printf %d a by b, মানে আমি a কে b দিয়ে ভাগ করছি, তা আমার আউটপুট কত আসার কথা? 2.5। জি ভাই। কত আসবে? 2.5। দেখি আসলে কত আসে। আমাদের 2 আসছে, এটার কারণ কি? ইন্টিজার। ইন্টিজার। ওকে, তাহলে আমি এই দুইটারে ফ্লোটে ডিক্লেয়ার করি। ফ্লোট, এটাও ফ্লোট। তো আমাদের 2.5 চলে আসছে। সাম মানে মাঝে মাঝে এমনও সিচুয়েশন হয় যে আমরা যখন ফ্লোট দুইটা ভ্যালু নিব, একটা ফ্লোটকে আরেকটা ফ্লোট দিয়ে ভাগ দিব, তখন সেই ভ্যালুটা তখন 2.5 হয় না, 2.00 হয়ে যায়, এই পরের অংশটুকু কাজ করে না। সেই ক্ষেত্রে আমাদের টাইপ কনভার্সন মানে সেখানে হচ্ছে যেতে হয়। টাইপ কনভার্সন করার নিয়মটা কি? টাইপ কনভার্সন করার নিয়ম হচ্ছে, যদি এই দুটো ভ্যালু ইন্টিজার ভ্যালু থাকতো, তা আমরা হচ্ছে এই ভ্যালুগুলা একটা ফ্লোটের মধ্যে রাখতে চাইতেছি সি, সেটা হচ্ছে 5/2। এটা হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন। মানে এখন যদি আমরা এটার আউটপুট দেখতে চাই, যেহেতু এটা একটা ফ্লোট, তো আমরা এটার আউটপুট দেখি। ফ্লোট সি, এটার ভ্যালু কত আসার কথা? যেহেতু এটা ফ্লোট নিছি, 2.5 না? জি আচ্ছা, আমাদের 2 আসছে। 2 আসার কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। এই দুইটা ভ্যালু যখন মানে একটা থেকে আরেকটা ভাগ হয়ে গেছে, তখন সেটা ইন্টিজার ফরম্যাটে রয়ে গেছে। ইন্টিজার ফরম্যাটে রয়ে যাওয়ার পর এটার এটার আউটপুট আসছে 2। 2টা যখন আমি একটা ফ্লোটে স্টোর করছি, তখন সে ফ্লোট হয়ে 2.00 হয়ে গেছে। তো এরকম সিচুয়েশনে আমাদের টাইপ কাস্টিং করতে হয়। সামনে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা কোন টাইপের মধ্যে এই ভ্যালুগুলো রাখতে চাইতেছি সেটা দিয়ে দিতে হয়। এখন আমাদের যদি ভ্যালুটা আসে, তাহলে 2.5 আমাদের অ্যান্সার আসছে। বুঝছি টাইপ কাস্টিং কি জিনিস? জি ভাই। জি ভাই। ক্লিয়ার না নাকি? আবার দেখাবো? জি আরেকবার দেখান। করেন আরেকবার একটু দেখে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখলাম a equal to 5, এটা একটা ইন্টিজার ভ্যালু। b equal to 2, এটাও একটা ইন্টিজার ভ্যালু। তো আমরা প্রিভিয়াসলি দেখলাম যে আমরা যদি একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ করি, সেই ভ্যালুটা যদি আমরা লাইক এটা ফ্লোটে রাখলাম, a বাই b দেই, মানে একটা ইন্টিজারকে আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ দিয়ে যদি আমরা ফ্লোটিং এ আউটপুট চাই, সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কত আসে? 2.5 এর জায়গায় সেটা আসে আচ্ছা, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, সেটা ইন্টিজারে আউটপুট দিতে হবে।
তো 2.5 এর জায়গায় সেটা আসে হচ্ছে কত, 2। সিমিলারলি যদি আমরা চিন্তা করি, ভাইয়া এই টুটা কি ইন্টিজারে ভাগ হয়ে আসছে নাকি ওই ইন্টিজার বি এর মানটা বসছে কোনটা? সরি কোশ্চেনটা আরেকবার করো। মানে এই যে রেজাল্টটা 2 আসলো ইন্টিজার ভাগ হয়ে ইন্টিজার ফলে আর কি, এটা কি ইন্টিজারের ভাগফল হিসেবে আসছে নাকি ইন্টিজারের যে আমরা ইনপুটটা b ইকুয়াল টু দিছি সেটা আসছে? না না না, এটা ভাগ হয়ে আসছে। এটা এটার সাথে ভাগ হয়ে যে রেজাল্ট আসছে সেটার ইন্টিজার ফরম্যাটটা সেখানে শো করছে। দশমিকের পরবর্তী যে ভ্যালু মানে গুলো, পূর্ণ সংখ্যা আর কি শো করছে। রাইট রাইট, পূর্ণ সংখ্যাটা শো করছে। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের আউটপুট মানে এক্সপেক্টেড আউটপুট কত, 2.5, তাই না? জি ধরলাম সি ইকুয়াল টু, সি একটা ফ্লোটিং ভ্যালু, আমরা চাইতেছি এ বাই বি এটা করতে। দেখি এখন সি এর ভ্যালুটা আমরা কততে পাই। এখানে হচ্ছে সি দেই। এখানে 2.00 চলে আসছে। আমাদের এক্সপেক্টেড ভ্যালু 2.5 ছিল, এখানে 2.00 আসছে, কিন্তু আমরা সিটা ফ্লোটকেই ধরছি, তাই না? ফ্লোট ডাটা টাইপের মধ্যেই তো মানে সি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি। তা আমাদের আউটপুটটা আসার কথা ছিল 2.5, কিন্তু এখানে 2.0000 আসছে। তো এটার কারণ কি? এটার কারণ এই দুইটা ভ্যালুই হচ্ছে আমাদের ইন্টিজার, ইন্টিজার ফরম্যাটে আসছে। তো ইন্টিজার ফরম্যাটে যখন থাকবে, 5 কে যখন 2 দিয়ে ভাগ দিব, তো ইন্টিজারের কারণে শুধু পূর্ণ সংখ্যাটাই এখানে অ্যাসাইন হবে সি এর মধ্যে। তার মানে 5/2 যখন হবে তখন সেটার অ্যান্সার হচ্ছে 2.5, সেটার ইন্টিজার করলে হয় 2। এই 2 ভ্যালুটা হচ্ছে 2 হচ্ছে এই ফ্লোটের মধ্যে ইনপুট হিসেবে আসবে। তো আমরা সচরাচর ফ্লোট ডি ইকুয়াল টু যদি 5 নেই, 5 নেই, এখন এটা যদি আউটপুট ডি ডি করি, 5.00 আসে না? এইটাই জি হচ্ছে ভাই। সে কি করছে, যে আমাদের 2 এখানে ইনসার্ট হয়েছে, অ্যাসাইন হয়েছে, জাস্ট এটা আমরা আউটপুটে শো করছি ফ্লোট হিসেবে, এই জন্য আমাদের আসছে 2.00। এই কাহিনীটা এখানে হয়েছে। তো এটা আমাদের ঠিক করার জন্য আমাদের এখানে টাইপ কাস্টিং করতে হবে, যে আমাদের ইন্টিজার ফরম্যাটটাকে ফ্লোটিং ফরম্যাটে আনতে হবে। তো এটা আনার নিয়ম হচ্ছে, যে ডাটা টাইপে আমরা আনতে চাই সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলেই কাজ হয়ে যাবে। এটাকে বলা হয় টাইপ কাস্টিং। এখন যদি আমরা আউটপুট করি, 2.5000 এটা চলে আসবে, এক্সপেক্টেড যে আউটপুট সেটি। এখন বুঝছি? জি ভাইয়া। কারো কোনো ডাউট আছে থাকলে বলো। এনিওয়ান? কোডটা ভাই, এটা এখানে আরেকটা লাইন লেখা যায় না? কোন লাইন? যে মনে করেন ওই যে ফ্লোটটা ডিরেক্ট না দিয়ে আমি আলাদা করে দিয়ে দিলাম, যেমন ইকুয়াল টু ফ্লোট এ বাই বি, তাইলে এক লাইনেই হয়ে গেল। আরেকবার বলো এটা। মানে হচ্ছে ওই যে ফ্লোট লিখলেন না, ওটা যদি এক লাইনেই দিতে চাই আর কি। এইটা হুম, মানে এই এই এতটুকু হচ্ছে তুমি এক লাইনে করতে চাও? হ্যাঁ, আলাদা করে। আলাদা করে বলতে? এই যে মনে করেন ডি একটা দিয়ে দিলাম, ডি দিয়ে প্রিন্ট করার সময় ডিরেক্ট ডি দিয়ে দিলাম, আর ডি সমান সমান আপনার ফ্লোটের পরে মানটা দিয়ে দিলাম।
আমি তো এটাই করছি, মানে সি ধরছি, জাস্ট সি এর ভ্যালুটা ফ্লোট হিসেবে প্রিন্ট করছি, এটাই তো করছি। হম, মানে ওটা না লিখলাম, ওইটা বলতে চাচ্ছিলাম আর কি। উম, তোমার কোশ্চেনটা আসলে বুঝিনি আমি, তুমি একটু কাইন্ডলি আরেকবার বলো। ভাইয়া সে বলতেছে সে ফ্লোট হিসেবে মানটা নিবে, B% হিসেবে প্রিন্ট করবে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এখানে ডি পার্সেন্ট ডি হিসেবে প্রিন্ট করবা, এটা এটা বলতেছো? না না ভাই, মানে হচ্ছে ইন্টিজার রেখে ইন্টিজারের ভাগটা করলাম, দেন ইন্টিজারকে ফ্লোট করলাম। হ্যাঁ, ওটা হবে কিনা ওটা বলতেছিলাম আর এটা কি। তো দেখালাম, এই যে এখানে ইন্টিজার রেখে ইন্টিজারের ভাগই করছি, এখানে দুইটা একটা একটা ইন্টিজার করলাম। হ্যাঁ, মানে ওই যে ফ্লোট সি দিয়ে করছেন না ডিরেক্ট, ওটা হ্যাঁ, না দিয়ে আমি ইন্টিজার রেখেই একদম করলাম পুরাটাই, দেন ফ্লোটে বানাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তুমি এখানে চাইতেছো যে আইএনটি সি ইকুয়াল টু এত, এটা দেন চাইতেছো কি তুমি এখানে হচ্ছে ফ্লোট, ব্যাপারটা কি এমন? এমনও আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন ফ্লোট একটা মান 5.7 অ্যান্সার আছে, ওটাকে মনে করেন আমি ইন্টিজার বানাবো, তাহলে ধরে নিলাম ইন্টিজার একটা মান, দেন ওটাকে ডিফাইন করলাম যে ফ্লোট থেকে ইন্টিজার হলো। আচ্ছা, ফ্লোট ডি ইকুয়াল টু 4.5 করলাম। এখন এখন কি করতে চাও? এই যে সামথিং এরকম একটা মনে করেন ফ্লোট হ্যাঁ, থেকে integer। এখন এটাকে ইন্টিজার করতে চাও এরকম? হুম হুম। ইন্টিজার বলো, তুমি যেটা বলতে চাইতেছো বলো, সমস্যা নেই। ওই যে ইমন ভাই দিয়ে দিছি ইয়েস, আচ্ছা আচ্ছা, সেম আর কি রেকর্ড হচ্ছে আর কি। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। টাইপ কাস্টিংটা তো বুঝছো জি কিভাবে টাইপ ভাই। কাস্টিং করতে হয়? তা আমাদের একটা ভ্যালু যদি ইন্টিজারে থাকে, সেটাকে যদি আমরা ফ্লোটিং করতে চাই, তাহলে মানে ফ্লোটিং করতে হবে এমন না, ক্যারেক্টারও নিতে চাই, অথবা একটা ফ্লোটিং ভ্যালুকে যদি আমরা ইন্টিজারে করতে চাই, জাস্ট সেটার সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেই ডাটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে। সেটা যেই ডাটা টাইপের মধ্যে রাখতে চাই, মানে যেই ডাটা টাইপে মানে কনভার্ট করতে চাই, সেরকম ডাটা টাইপের একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে সেখানে রাখবো। এটাই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। ওকে, এবার হচ্ছে পরবর্তী টপিকে যাই, দেখি। আচ্ছা, সি এর কনস্ট্যান্ট। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মান, যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলো হচ্ছে এমন এমন থাকে যেগুলো আমরা চেঞ্জ করতে চাই না মাঝে মাঝে। যেমন ধরি ইন্ট সূর্যের কি বলে সূর্যের আলোর যে বেগ কত, সেটা 3 × 10⁸ 3 × 10⁸, তাই তো? জি। 8, এমন কিছু। তো এটা তো মানে একদম সত্য, চিরন্তন সত্য, এটার তো কোনো চেঞ্জ নাই, তাই না? না ভাই। এমন যদি কোনো ভ্যালু থাকে, যে ভ্যালু গুলা আমরা কোনোদিনও কোনোভাবে চেঞ্জ করতে চাই না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এমন কিছু থাকে যে ভ্যালু গুলো চেঞ্জ করলে আমাদের ফুল সফটওয়্যার ক্র্যাশ করতে পারে, বা অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে সিঙ্গেল একটা জিনিসের জন্য। সেইগুলোর জন্য আমরা সেই ভ্যালু গুলা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি। তো কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলে কি হয় আসলে, আমরা যদি চাই এই সানের ভ্যালুটা পরবর্তীতে যায়া চেঞ্জ করতে পারি, সান ইকুয়াল টু যদি আমি 5 দেই, তাহলে এটা হচ্ছে রিঅ্যাসাইন হয়ে যাবে, মানে সানের ভ্যালু আর 3.3 × 10⁸ থাকবে না, সেটা 5 হয়ে যাবে, তাই না? পার্সেন্টলি সান আউটপুট দেখি কত আসে, 5। মানে সে আর 3 × 10⁸ নাই, সেটা 5 হয়ে গেছে। তো এইটা যদি আমরা চাই এটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে, যেটা আমরা কোনোদিনও আর চেঞ্জ করতে না চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে কনস্ট। এখন যদি আমরা সানের ভ্যালুটা চেঞ্জ করি, তাহলে এখানে কি 5 আসে দেখি? আমাদের একটা ইরর আসছে।
ইরোর অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভ্যারিয়েবল সাম, মানে ও এই ভ্যালুটা আর কোনোভাবে চেঞ্জ করতে দিবে না, কারণ এটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আমাদের যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা যে কোনো কাজে কোনো ভ্যালু কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে হয়, সেই ক্ষেত্রে আমরা সামনে একটা কিওয়ার্ড দিব কনস্ট, এবং কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে গেলে আমাদের ভ্যারিয়েবলের যে নাম, সরি একটু যে কনস্ট্যান্ট আমরা যখন ডিক্লেয়ার করব, কনস্ট্যান্ট ডিক্লারেশনের একটা রুলস আছে, সেটা হচ্ছে আমার এই মানটা, সামের যে ভ্যালুটা, এটা হচ্ছে বড় হাতে লিখতে হবে সাম। তো আমরা এর পরবর্তীতে মানে এটা এটা কেন করতে হয়, এটা করতে হয় কারণ আমরা যখন ছোট হাতের মানে সাম লিখবো, মানে ভ্যারিয়েবলটা ছোট হাতের ভাবে ডিক্লেয়ার করব, পরবর্তীতে যখন আমরা রিঅ্যাসাইন করবো ভ্যালুটা, তখন বোঝা যাবে না যে এটা এটা আসলে কনস্ট্যান্ট ভ্যালু নাকি নর্মাল কোনো ভ্যালু। কারণ নর্মাল ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট আমাদের র্যান্ডমলি যেই নামটা আসে ছোট হাতের সেইভাবেই আমরা ডিক্লেয়ার করি। তো যখন এটা বড় হাতের হয়ে যাবে, তখন সেটা যদি আমরা রিঅ্যাসাইন করতে যাই, তখন আমাদের মনে পড়বে যে না, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমাদের আর রিঅ্যাসাইন করা যাবে না। এটা হচ্ছে একটা রুলস কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে। সবাই বুঝছি? জি ভাই। ভাইয়া আরেকবার রিপিট করেন পুরাটা আর কি, শুরু থেকে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের সফটওয়্যার আচ্ছা, অনেক কি কথা বলতেছো? মনে হয় ভাইয়া নেট সমস্যা। আচ্ছা, মনে হয় নেট চলে গেছে, এক মিনিট আমি লক করতেছি। ইমন আছে না, সে জি ভাইয়া, জি ভাইয়া আছে। কে করছিল কোশ্চেনটা? সৌরভ? ভাইয়া আমি সৌরভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সৌরভ, সূর্যের আলোর যে গতি, সেই গতিটা চিরন্তন সত্য না, মানে এটা তো চেঞ্জ হয় না। জি ভাইয়া চেঞ্জ হয়। আচ্ছা, তারপরে যে আমাদের শব্দের বেগ, এই বেগটা কি চেঞ্জ হয় বাতাসে? বাতাসের শব্দের বেগ হুম, মানে এটা তো সম্ভবত চেঞ্জ হয় না। একটা ভ্যালু আছে 340 নাকি 324, যেন মনে নাই আসলে, বাট এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হয় 4200 না কত যায়। না। হোয়াট এভার, যাই হোক, 4200 হোক, 500 হোক, 1000 হোক, বাট এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হয় না, তাই না? জি আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তুমি যখন কোনো একটা সফটওয়্যার দাঁড় করাবা, কিছু কিছু ভ্যালু আছে, যেই ভ্যালু গুলো তুমি ইউজ করবা, যেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হিসেবে রাখতে হবে, মানে যেটা চেঞ্জ করলে তোমার একটা সফটওয়্যারের অনেক বড় সড়ো ইস্যু হয়ে যাবে, বা একটা সফটওয়্যার ক্র্যাশ করে যেতে পারে, এরকম একটা অনেক বড় সড়ো ধরনের প্রবলেম হতে পারে। তো সেই ভ্যারিয়েবল গুলা আমরা যখন ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট হিসেবে রাখি, যেন সেই ভ্যারিয়েবলটা ফার্দার আমি কোনো চেঞ্জ করতে না পারি বা চেঞ্জ করা না যায়। বুঝতে পারছি? মানে ভুলবশত চেঞ্জ করে ফেললেও যেন চেঞ্জ না হয় এই জন্য আর চেঞ্জ কি। চেঞ্জ না হয়, রাইট রাইট। ভুলবশত চেঞ্জ করলেও যেন সেখানে ইরর শো করে যে না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তুমি এটা চাইলেও চেঞ্জ করতে পারবে না। তাইলে তোমার একটা উপরে যায় ওই কনস্ট্যান্ট জিনিসটা সরায় তারপরে চেঞ্জ করতে হবে, মানে সে যেন মানে বুঝে এই ভ্যারিয়েবলটা আমার কনস্ট্যান্ট হিসেবে এখানে আসছে, এটা আমার চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তো
সেটা করার জন্য আমাদের যে সিতে যে কিওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে কনস্ট, এটা। ওকে, জি নর্মাল যে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি সেটা হচ্ছে, ধরো আমরা যদি এই যে সূর্যের এই ভ্যালুটা ধরো সান লিখি, তাহলে সেটা আমরা কিভাবে লিখি? ছোট হাতের, তাই না? অথবা লিখলাম জি যে যে ভেলোসিটি অফ সান, এইভাবে লিখি যে ভেলোসিটি অফ সান ইকুয়াল টু কি 3 ইন্টু 10⁸ এরকম কিছু। মানে যেটা যেটা হচ্ছে আমরা সচরাচর একটা নর্মাল ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে নেমিংটা যেভাবে করি, এটা হচ্ছে সেটা। কিন্তু তুমি যখন একটা ভ্যালুকে কনস্ট্যান্ট, মানে একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবা, সেই ক্ষেত্রে তোমার সেই ভ্যারিয়েবলটার সবগুলা ওয়ার্ড বড় হাতের হবে, ক্যাপিটাল ফর্মে হবে। এটা হলে বোঝা যায় কি, আমি পরবর্তীতে যখন এই ভ্যালুটা ইউজ করতে যাব, বড় হাতের যখন থাকবে, এটা দেখলেই বুঝতে পারবে এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে জাস্ট একটা রুলস, এমন না এটা এটা করতেই হবে, এটা না করলে তোমার কোড চলবে না, এটা ব্যাপারটা এমন না। বাট এটা হচ্ছে একটা রুলস যে আমার কনস্ট্যান্ট কোনো ভ্যালু যদি আমি ডিক্লেয়ার করি, সেই ক্ষেত্রে আমার নামটা সবগুলো বড় হাতের দিলে সেটা বোঝা যায় ফার্দার যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, আর কারো কোনো ডাউট আছে? এনিওয়ান? বুঝলাম না কালকে, মানে গত ক্লাসে তো পোলাপান অনেক রেসপন্স করছে, আজকে কারো কোনো রেসপন্স নেই। কেউ কি বুঝতেছে না ক্লাস নাকি? না ভাই সবকিছু ক্লিয়ার। না রে ভাই, আমার তো মনে হইতেছে বুঝতেছে না। আচ্ছা যাই হোক, ওকে। একটু ফাস্ট ফাস্ট যাও এই টপিক গুলা তো একটু বোরিং বোরিং লাগবে, কারণ ওরা তো এই জিনিসগুলোর মর্ম এখন বুঝতেছে না। আচ্ছা, হ্যাঁ আমাদের মানে ইন্টারেস্টিং টপিক চলে আসছে, এগুলো শেষ হয়ে যাবে আজকে, আজকে টাইম লাগবে না। প্রথম দিন টাইম লাগছিল একটু, কারণ একটু টুকটাক বুঝাইতে দিচ্ছে, আজকে টাইম লাগবে আশা করি। হুম, হুম। আমাদের হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে অপারেটর। ওকে, অপারেটর। অপারেটর হচ্ছে আমাদের কয়েক ধরনের অপারেটর আছে: অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল। তো আমরা দেখি আসলে এই অপারেটর গুলা কখন কি কাজে লাগতেছে। ওকে, প্রথম আসি অ্যারিথমেটিক অপারেটরে। অ্যারিথমেটিক অপারেটর কি? ছোটবেলায় আমরা যেটা শিখছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো দেখি অ্যারিথমেটিক অপারেটরের কাজ। ধরি int a equal to 2, 3, b equal to 2। তো আমরা যদি চাই যে এই দুটা যোগ করবো, তাহলে কি করবো? জাস্ট int c equal to a plus b, জাস্ট এটা এখন প্রিন্ট করে দিই পার্সেন্ট দিয়ে c। এই যে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। এটা হচ্ছে c এর মধ্যে অ্যারিথমেটিক অপারেটর। সিমিলারলি আমরা এখানে যদি বিয়োগের কাজ করি, জাস্ট মাইনাস দিয়ে দিব, এটার ভ্যালু আসবে 1। এই এখন যদি আমরা এখানে ইনটুর কাজ করি, মাল্টিপ্লিকেশনের, জাস্ট এখানে ইনটু দিয়ে দিব, এটার ভ্যালু আসবে 3 গুণে 6। এই তো। এখন যদি আমরা এখানে ভাগের কাজ করি, জাস্ট ভাগ চিহ্ন দিয়ে দিব, শেষ। এখানে হচ্ছে আমাদের 3 রে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 1 পয়েন্ট কত জানো? 1.5। আচ্ছা 1.5 বা সামথিং একটা কিছু। এখানে আমাদের 1 আসছে কেন? আমরা ওই যে দুইটা ভ্যালু হচ্ছে ইন্টিজারে, এই ভাগফলটা আমরা ইন্টিজারে রাখছি, যার কারণে এই ভ্যালুটা 1.5 ওই ইন্টিজার ভ্যালুটা এখানে শো করছে, ফ্লোটিং পয়েন্টটা সেখানে আসে নাই। আমরা যদি এখানে ফ্লোট নেই, লাইক ফ্লোট, এটা যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখি পার্সেন্টেজ, এখন আমাদের কি আসবে? এখন আমাদের কি আসছে? আসলে না। ফ্লোটিং পয়েন্ট ঠিকই আসছে, কিন্তু আমাদের এক্সপেক্টেড যে 1.5 সেটা আসে নাই, কারণ এই ভ্যালুটা ইন্টিজারে ফ্লোট হিসেবে আমাদের অ্যাসাইন হয়েছে। মানে এখানে কাহিনীটা হয়েছে কি, ইন্টিজার হিসাবে ভাগ হইছে আর কি।
আর হ্যাঁ। ফ্লোটার কি দশমিকটা বুঝাই দিচ্ছে। রাইট রাইট, ইন্টিজার হিসেবে ভাগ হয়ে এটা আউটপুট আসছে 1, এই 1টা এখানে অ্যাসাইন হয়েছে, তার মানে সি ইকুয়াল টু 1 অ্যাসাইন হয়েছে। তো পরবর্তীতে যখন আমরা আউটপুট করছি সি ইকুয়াল টু, তখন ফ্লোটের জন্য 0.0000 দিয়ে দিচ্ছে। এই হচ্ছে কাহিনী। এখন আমরা যদি এটারে 1.5 আমাদের এক্সপেক্টেড ভ্যালুতে আনতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এই ইন্টিজার ফরম্যাটটারে আমাদের টাইপ কাস্টিং করতে হবে, যেটা আমরা একটু আগে শিখছিলাম। সেটা কিভাবে করতে হয়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জাস্ট ফ্লোট লিখে দিব, এই হচ্ছে টাইপ কাস্টিং। এই হচ্ছে আমাদের 1.55। ক্লিয়ার এতটুকু? জি জি ভাইয়া, ভাই। যদি দশমিক গুণ থাকে, দশমিক দশমিক গুণ করি যদি দশমিক Integer- বলতেন একই। দশমিক গুণ বলতে আপনার ইন্টিজার a ইকুয়াল 3 আর এরপরে ফ্লোট b ইকুয়াল 2.5 এরকম, তারপর আর কি গুণ করব। a ইকুয়াল টু 3, ফ্লোট হচ্ছে b ইকুয়াল টু 2.5। তো আমরা এখানে গুণ করবো, এই তো? জি ভাইয়া। এই তো হ্যাঁ, সেম। আমাদের আউটপুট কি আসছে? ফ্লোট ভ্যালুতে আসছে 6.0। 6.00 আসছে, এই তো? আচ্ছা, এইখানে এটা তো ফ্লোট, ফ্লোট ভ্যালু একটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলে সেটা 2 হয়ে যাবে আলটিমেটলি। এই তো আমাদের 7.5 আসছে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, মানে আমাদের হচ্ছে যে ভ্যালু গুলো আমরা চাইতেছি এক্সপেক্টেড, এটা একটা ইন্টিজার ভ্যালু, এটা একটা ফ্লোটিং ভ্যালু। আমরা যদি এটা নাও করি, আচ্ছা দরকার নাই বেশি গেজাইলে, মাথার উপর দিয়ে যাবে, কোনো দরকার নাই। আমাদের টাইপ কাস্টিংটা কি? আমরা একটা টাইপ থেকে যদি অন্য টাইপে নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেই টাইপে নিতে চাবো সেই টাইপটা জাস্ট লিখে দিব। ওই ডাটা টাইপটা লিখে দিলে সেটা হচ্ছে টাইপ কাস্টিং। এই হচ্ছে কনসেপ্ট। তো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা আমরা শিখে গেছি। এরপরে আসে আমাদের প্লাস প্লাস মাইনাস মাইনাস। এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কাহিনীটা কি? এটা হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর। যেমন ইন্ট a ইকুয়াল টু ধরলাম আমরা 4। তো এখন যদি আমরা চাই এর মান 1 বাড়াইতে, মানে a ইকুয়াল টু a প্লাস 1 করতে চাই, এখন এর মান কত আমার এখানে? 4 4 না, 5 হবে। নিচে 5 উপরে 4। এর মান এখন 5। এটা a প্লাস প্লাস দিলে এখন এই সেম জিনিসটা আমরা চাইলে খুব ইজিলি করতে পারি। কিভাবে? a প্লাস প্লাস a প্লাস প্লাস, এটা যা এটাও তা, একই জিনিস। এটারে বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর। অপারেটর। তো এখন যদি আমরা দেখি, এখন এর ভ্যালু কত আসবে? 5। 5। এখন এর ভ্যালু আসবে 6, কারণ প্রথমে হ্যাঁ, এর আরেকটা value add 4 ছিল, পরবর্তীতে এর সাথে 4 এর সাথে 1 যোগ করছি, 5 হইছে। দেন আমরা একটা ইনক্রিমেন্টাল অপারেটর দিচ্ছি a প্লাস প্লাস, মানে a ইকুয়াল টু a প্লাস 1। এটা যা কথা এটা তাই কথা। তো 5 এর সাথে 1 যোগ হয়েছে, সেটা 6 হয়ে সেখানে প্রিন্ট হচ্ছে। ওকে, এর পরবর্তী কি? সিমিলারলি হচ্ছে ডিক্রিমেন্টাল অপারেটর। ইন্ট b ইকুয়াল টু যদি আমরা লিখি 5, b ইকুয়াল টু যদি b মাইনাস 1 করি, মানে এক এক করে কমাই, এটার ভ্যালু কত? 4 এর সাথে দুইটা প্লাস দিলে এটার ভ্যালু হচ্ছে 4। তো এটা যা কথা, b মাইনাস মাইনাসও একই কথা। এখন এটার ভ্যালু হয়ে যাবে 3, কারণ এখানে হচ্ছে 5 এর থেকে 1 বিয়োগ করছি, এখানে 4 হয়েছে। সিমিলারলি আবার 1 বিয়োগ করছি, b মাইনাস মাইনাস দিয়ে এটা 3 হয়ে গেছে। এই হচ্ছে কাহিনী। এখন
আমরা যদি চাই যে 2 বিয়োগ করব b ইকুয়াল টু b মাইনাস 2, এটাকে কি শর্ট ফর্মে যে এরকম b মাইনাস মাইনাস বা এরকম উপায় লেখা যায় না? হ্যাঁ যায়। এটা লেখার উপায় কি? b ইকুয়াল টু b মাইনাস 2 এটারে শর্ট ফর্মে লেখার উপায় হচ্ছে b মাইনাস ইকুয়াল টু 2। এটা যা কথা, এটাও তাই কথা। তো দেখি আমরা আউটপুট কি আসছে, 3 আসে নাকি? এই তো আমাদের আউটপুট 3 আসছে। তো এইটাই হচ্ছে মানে শর্ট ফর্মে লেখার উপায়। আমরা যে কোনো কিছু যদি যোগ বিয়োগ ভাগ গুণ করতে চাই, তাহলে এক লাইনে একদম শর্ট ফর্মে যদি লিখতে চাই এইভাবে লিখতে হয় আসলে। তা আমরা যদি সিমিলারলি b এর ভ্যালু 2 বাড়াইতে চাই শর্ট ফর্মে, তাহলে কিভাবে লিখতে হবে? b b প্লাস ইকুয়াল টু ইকুয়াল টু 2, তাহলে এটার ভ্যালু আসবে 7। বুঝতে পারছি? জি ভাই। সিমিলারলি গুণের ক্ষেত্রেও সেম, b এর সাথে যদি আমি করতে চাই b ইকুয়াল টু b ইনটু 2, তার মানে কি 5 দুগুণে 10, এই ভ্যালুটা যদি আমি আনতে চাই তাহলে এটার শর্ট ফর্মে কিভাবে লেখা যায়? b মাল্টিপল ইকুয়াল টু b মাল্টিপল মাল্টিপ্লাই ইকুয়াল টু তোমরা তো পারোই। ওকে, এবার হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আমাদের কি বলে অ্যারিথমেটিক অপারেটর শেষ, এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, বাই দ্য ওয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখাই দিছি, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? ভাই হচ্ছে ওই যে এখানে তো দিলেন বি প্লাস প্লাস, মানে পরে পোস্ট ইনক্রিমেন্ট যেটা বলে আর কি, ইনক্রিমেন্টটাও করি আর কি, মানে প্লাস প্লাসটা আগে দিই, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা পোস্ট ইনক্রিমেন্ট, তুমি এটার কথা চিন্তা করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গুড কোশ্চেন। আচ্ছা দেখি, a equal to let's say 2, a plus plus printf percent d a, এটার ভ্যালু আসবে কত? 3 4 কত আসবে? 4 এটার ভ্যালু আসছে 3। এখন যদি আমরা প্রি ইনক্রিমেন্ট করি প্লাস প্লাস এ, এই তো জি ভাই, এটার ভ্যালু আসবে কত? 3 আসছে। 3 প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমার কম্পাইলার টেস্ট করছে। ইয়েতে দিন ভাইয়া, প্রিন্টএফ এর একই লাইনে a প্লাস প্লাস দিন, তাহলে বুঝতে পারবে পার্থক্য। ওটা দেখাই দিচ্ছি, ওটা পরে বলতেছি। আসিফ, জি ভাই, তোমার কোশ্চেনটা তো এটাই যে আমি a প্লাস প্লাস আর প্লাস প্লাস এ দুইটার মধ্যে পার্থক্য কি, তাই তো? জি ভাই, এটা হচ্ছে তুমি যখন কন্ডিশনে অ্যাপ্লাই করবে, কন্ডিশনে যখন যাবা তখন করবে। এর উপরে আরো কন্ডিশন আছে। 2 4 এখানে কি হয়েছে আসলে দেখো, প্রথমে আমার এর ভ্যালু ছিল 2, ওকে, জি ভাই, আমি প্রিন্ট করছি হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এটার মানে আমার কার্সরটা মানে আমার এক্সিকিউশন লাইনটা যখন এখানে আসছে, ও দেখতে পাইছে একটা প্রিন্টের ফাংশন আমাকে প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে? একটা ইন্টিজার যেটা হচ্ছে এর পোস্ট ইনক্রিমেন্ট। এটার মানে হচ্ছে এইখানে এর ভ্যালুটা ও আগে প্রিন্ট করবে, তারপরে এক ইনক্রিমেন্ট করবে। ক্লিয়ার? জি, তার মানে ও প্রিন্ট করবে হচ্ছে 2, দেন ওর কাজ হচ্ছে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। এখন হচ্ছে এর ভ্যালু এখানে কত? এর ভ্যালু এখানে কত? 3 এই লাইনে।
আছে তো বুঝতে পারছো? জি ভাই, কিন্তু আছে তো টু, এই যে আউটপুটে টু দেখায়, বুঝি নাই। আউটপুটে 2 4 দেখা যায় যে দিকে রান আচ্ছা, করছে। 2 এর কাহিনীটা বুঝছো? 2 কেন আসছে এটা বুঝছো? না না, ওটাই তো বুঝি নাই। আচ্ছা, 2 এর কাহিনী বুঝো নাই। এটার কাহিনী হচ্ছে তুমি যেই লাইনে পোস্ট ইনক্রিমেন্ট করবা, ঠিক আছে, জি ভাই। এই লাইনে তুমি পোস্ট ইনক্রিমেন্ট করছো, এর মানে এই লাইনে ওর প্রিভিয়াস যে ভ্যালু আছে, মানে ইনক্রিমেন্ট করার আগ পর্যন্ত যে ভ্যালুটা, ওই ভ্যালুটা নিয়ে কাজ হবে। কাজ হওয়ার পর সেটা ইনক্রিমেন্ট হবে। ক্লিয়ার? মানে হচ্ছে যেটা ভ্যালু দিব প্রথমে ওইটাই আসবে, দেন আরেকবার প্রিন্টএফ দেওয়ার পরে। ওকে, এটা না করি। প্রথমে আমরা দেখলাম প্রিন্টএফ পার্সেন্টলি এ প্লাস প্লাস। এখন হচ্ছে আমরা শুধু এটাকে প্রিন্ট করে দেখি, পার্সেন্টলি। আচ্ছা, এখন এর ভ্যালু কত আসার কথা? 3। এখন এর ভ্যালু 3 আসবে। জি ভাই। প্রথমে ও কি করছে, এখানে যখন আসছে ও এর পোস্ট ইনক্রিমেন্ট দেখছে, এর মানে ওর এর কাজটা আগে করতে হবে, এর ভ্যালু যেটা আছে সেটা আগে প্রিন্ট করতে হবে, দেন ও পোস্ট করে এর ভ্যালু 1 বাড়ায় দিচ্ছে। জি ভাই। এখন হচ্ছে এর ভ্যালু 3 এইখানে, মানে এই লাইনের পরে, এই লাইন এক্সিকিউট হওয়ার পরে এর ভ্যালু 3। বুঝছি। বুঝতে পারছো? মানে ভাইয়া আগে এটা প্রিন্ট করব, তারপর আর কি ওটা প্রিন্ট করব। রাইট রাইট রাইট। তুমি যখন পোস্ট ইনক্রিমেন্ট করবা, এর মানে হচ্ছে এর যে প্রিভিয়াস ভ্যালুটা ইনক্রিমেন্ট করার আগে, মানে এখন এর যে ভ্যালুটা নিয়ে তুমি নামছো সেটা নিয়ে কাজ করবা আগে, দেন এর ভ্যালুটা তুমি ইনক্রিমেন্ট করবা। বুঝতে পারছো? জি ভাই। ক্লিয়ার না এখনো নাকি? জি ভাই, ক্লিয়ার। ওকে। আর প্রি ইনক্রিমেন্ট কি? প্রি ইনক্রিমেন্ট হচ্ছে তুমি এর যে ভ্যালুটা নিছো, প্রি মানে কি, পূর্বে, ও আগে ইনক্রিমেন্ট করবে, দেন সেটার রেজাল্টটা তোমাকে শো করবে। লাইক এটার যদি আমরা কমেন্ট করি, এটার যদি আমরা আনকমেন্ট করি, এখানে কি হবে, এক্সিকিউশন ফাইলটা এখানে আসবে, দেন দেখবে এর প্রি ইনক্রিমেন্ট, এর মানে এর ভ্যালু ও আগে 1 বাড়াবে, মানে প্রি মানে কি, আগে, আগে ও বাড়াবে, দেন প্রিন্ট করবে। তো এটা এখানে আউটপুট কত আসবে? 3। 3। ক্লিয়ার? জি ভাই। এই হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের কাহিনী। এটা খুব বেশি ইউজ হচ্ছে তোমার বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই ক্ষেত্রে। গুড কোশ্চেন আসিফ, ভালো একটা কোশ্চেন করছো। ওকে, আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে ইকুয়ালের কাহিনী তো আমরা আগে দেখছি যে কিভাবে অ্যাসাইন করতে হয়। জাস্ট সিম্পল, ইন্ট এ ইকুয়াল টু 2, এটাই হচ্ছে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর কিছুই না। দেন প্লাস ইকুয়াল টু দেখাইলাম একটু আগে, যে আমরা যদি এ ইকুয়াল টু এ প্লাস 1 লিখতে চাই, এটা যদি আমরা শর্টকাটে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? a প্লাস ইকুয়াল এরকম আর কি। এ প্লাস ইকুয়াল টু 1 অথবা এ প্লাস ইকুয়াল টু 2, এটা হচ্ছে জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটর কাহিনী। সিমিলারলি মাইনাসের ক্ষেত্রেও, ইনটুর ক্ষেত্রেও, ভাগের ক্ষেত্রেও। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন। এটার কাজ কি? এটাকে বলা হয় সি এর ভাষায় মডুলাস। ভাইয়া মডিউলও বলে না? হ্যাঁ, অনেকে মডিউল বলে, অনেকে মডুলাস বলে, যে যেটা বলে খুশি। মানে ভাগশেষটা আর কি প্রিন্ট করা একটা। রাইট রাইট, ভাগশেষ প্রিন্ট করা। মানে আমি যদি লিখি ইন্ট a equal to 5, int p equal to 2, printf percent with a modulus p, এর মানে 5 কে 2 দ্বারা ভাগ করলে এর ভাগশেষ কত থাকবে? 1। 1। এক। এই 1 এর ভ্যালুটাই হচ্ছে এখানে লিখবো। এই
মডুলাস হচ্ছে একটা ভাগ করার পর ভাগশেষ যেটা থাকে সেটা প্রিন্ট করা। ক্লিয়ার? জি ভাইয়া। এইখানে এখন আমরা যদি বলি আহ এর ভ্যালু হচ্ছে 5, তো একে আমরা কি বলে 2 দ্বারা একবারে শর্টকাটে কিভাবে ভাগ করতে পারি, জাস্ট সিম্পল লিখে দেব a মডুলাস ইকুয়াল টু 2। এখন যদি আমরা এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে a ইকুয়াল টু a মডুলাস 2, এতটুক যা কথা এতটুক তাই কথা। মানে a মডুলাস 2 যে ভ্যালুটা সেটা আবার এর মধ্যেই অ্যাসাইন হইতেছে, মানে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে এর মধ্যে এই ভাগশেষটা অ্যাসাইন হইতেছে। এই হচ্ছে কাহিনী। এখন যদি আমরা এর ভ্যালুটা দেখতে চাই, এর ভ্যালু তখন আর 5 থাকে না, কত হয়ে যায়? 1। বুঝতে পারছি? ভাইয়া আর একবার বলুন। আচ্ছা, ওকে। ও ভাইয়া বুঝছি। প্রথমে আমরা যে এটা ইন্ট হিসাবে কাজ ধরছি, পরে যখন আমরা ভাগ করছি আর কি, ওটাকে আমরা আরেকটা এ ধরে নিচ্ছি আর কি, সেক্ষেত্রে যে মানটা ক্যালকুলেশন আছে ওটা ওই এ তে অ্যাড হয়ে গেছে আর কি, অ্যাসাইন করে ফেলছি। হ্যাঁ, সিম্পল। আমরা যখন উপরে দেখছি, আমরা যখন a ইকুয়াল টু a প্লাস 1 করছি অথবা a প্লাস 5 করছি ধরো, তার মানে কি এর ভ্যালুটা 5 বাড়াইছি, তাই না? জি এর ভ্যালু এর সাথে 5 যোগ করে আমরা কার মধ্যে রাখছি? এর মধ্যেই। হ্যাঁ এই লাইনের মানে তো এটাই দাঁড়ায়, তাই না? জি এটা যদি আমরা শর্টকাটে লিখি তাহলে কি লেখা যায়? a প্লাস ইকুয়াল 5। এই না? জি এখন যদি আমরা এর ভ্যালুটা a ইকুয়াল টু a মডুলাস অফ 2 লিখি, মানে কি 5 কে আমরা 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যেটা সেটা আমরা এর মধ্যে অ্যাসাইন করতেছি, তাই না? জি এটা যদি আমরা শর্টকাটে লিখি সেটা হচ্ছে a মডুলাস ইকুয়াল টু, এটা যে কথা এটাও একই কথা। মানে আমরা এর মধ্যে জাস্ট ভাগশেষটা রাখতেছি। এখানে যেহেতু যোগফল রাখতেছি, বিয়োগ করলে বিয়োগফল, গুণ করলে গুণফল, ভাগ করলে ভাগশেষের যে ভ্যালু সেটাই হচ্ছে এর মধ্যে অ্যাসাইন করতেছে। এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? ভাইয়া নিচেরটা তো এর মধ্যে অ্যাসাইন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছুই যেই ভ্যারিয়েবলটা আছে তার মধ্যেই অ্যাসাইন হবে। শর্ট হ্যান্ডে যা লিখবা সেটা। বুঝছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। ভাইয়া যদি দশমিকের মডুলাস করি, দশমিকের দশমিকের যদি মডুলাস করি, যেমন 3.5 ভাগ 2.5 এরকম আর কি, ফাইভ ভাগ 2.5। যেমন প্লট এ ইকুয়াল 3.5 আর প্লট বি ইকুয়াল 2.5, তারপরে আর কি ওটা যদি আমরা মডুলাস করি, হ্যাঁ হ্যাঁ, তোমার ওই ভাগশেষ যা আসবে ওইটাই আর কি অ্যাসাইন হবে ওই ভ্যালুটা। এখানে কোনো আমরা চেঞ্জ করতে হবে কি নাকি চেঞ্জ করবা? দশমিকেই মানটা আসবে মডুলাসের ভ্যালু মডুলাসের যদি ভাগশেষটা? ভ্যালু যদি তোমার ক্যালকুলেটরে দশমিক আসে, তোমার ওইখানেও দশমিকই আসবে। তখন আচ্ছা, তোমাকে ফ্লোটে রাখতে হবে, অবশ্যই ইন্টিজারে রাখলে অবশ্যই আসবে না। মানে ফ্লোটে। দুইটাই ভ্যালু আর কি প্লটে রাখবো, প্লট এ ইকুয়াল 3.5 আর প্লট বি ইকুয়াল 2.5, তারপরে আর কি আপনার এই যে এ মডুলাস হ্যাঁ ইকুয়াল হ্যাঁ টু কিছু আর কি, যেটাই হ্যাঁ হ্যাঁ, বুঝতে ভাগ পারছি। হিসেবে। তোমার ওটা যদি ফ্লোটিং এ রাখো, অ্যান্সারও যদি ফ্লোটিং এ আসে, তাহলে তোমার ভ্যালু ফ্লোটিং এ আসবে। মানে ইন্টিজার দুটাই যদি ফ্লোট ভ্যালু রাখি তো অ্যান্সারটা আমার ফ্লোটেই আসবে মডুলাসে। হ্যাঁ হ্যাঁ, ফ্লোটে আসবে। আর আর একটা যদি ইন্টিজার a ইকুয়াল 5 আর আরেকটা যদি ফ্লোট b ইকুয়াল 2.5 করি, তখন ভ্যালুটা কি দশমিকেই আসবে? সেটা হচ্ছে তুমি টাইপ কাস্টিং করে ফ্লোটিং ভ্যালুতে নিয়ে যাবা যদি তোমার দশমিকে লাগে। আর যদি তোমার ইন্টিজারে লাগে তখন তুমি ইন্টিজার একটা ভ্যালু ডিক্লেয়ার করে সেখানে রাখবা। এটা তোমার প্রয়োজনের খাতিরে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তোমার যেটা প্রয়োজন, তোমার ইন্টিজার প্রয়োজন হলে সেই ক্ষেত্রে তুমি ইন্টিজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা।
এই হচ্ছে কাহিনী। এত কমপ্লিকেটেড যদিও কোনো জায়গায় লাগে না আসলে। আমি আর কি জানার জন্য জিজ্ঞেস করি, বুঝতে পারছি, সমস্যা নেই। মানে লাগলে আমি আর কি টাইপ কাস্টিং করে চেঞ্জ করবো। হ্যাঁ, তুমি তোমার প্রয়োজন মতো টাইপ কাস্টিং করে চেঞ্জ করতে পারবা। এরপরে হচ্ছে আমাদের কি, কম্পারিজন অপারেটর। ওকে, কম্পারিজন অপারেটর কি আসলে? এটা হচ্ছে জাস্ট কম্পেয়ার করা যে আমার ভ্যালুটা সমান কিনা, বড় কিনা, ছোট কিনা। ধরি int a equal to 5, int b equal to কি 2। এখন a কি b এর সমান? না ভাই, সমান না। a equal to যদি b লিখি তাহলে সমান হবে। তাহলে সমান না। আচ্ছা, এটা হচ্ছে আমার, এর মানে এই না, এটা হচ্ছে আমি দুইটা ইকুয়াল লিখছি, এর মানে এই দুইটাকে কম্পেয়ার করতেছি। মানে এটার মানে এই না a equal to b করে দিচ্ছি, বুঝতে পারছো? আমি এটা কম্পেয়ার করতেছি যে a কি b এর সমান কিনা। আমরা লিখি না, তুলনা। হ্যাঁ তুলনা, তুলনা। a equal to b কিনা, মানে ডাবল ইকুয়াল। এখানে এখানে আমার এটা হচ্ছে কি বলে, আমি একটা ইউজ করতেছি, ফিরা টেমপ্লেট, তো ওইটার জন্য আর কি আমরা খাতা কলমে যেভাবে লিখি ওরকমই লেখা যায় আসলে। মানে প্রমাণ করা আর কি। হ্যাঁ হ্যাঁ। if ifs আচ্ছা, এখানে হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি a কি b এর সমান কিনা এটা দেখার জন্য। তো এখানে আমাদের আউটপুট কি আসবে? 0। কে বললো এটা? হৃদয় ভাই। হৃদয়? আচ্ছা ঠিক আছে, হৃদয় তুমি ভালো হয়ে যাও। ভাই আমি রেসপন্স করতেছেন না কেউ, তাই করতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, যেটা হৃদয় বলছে সেটাই, আমাদের এখানে 0 আসবে। এটার কারণ কি? আচ্ছা আমরা দেখি আউটপুট কি আসে। 0 0 আসার কারণ কি? 0 হচ্ছে একটা ফলসি ভ্যালু। 0 একটা ফলসি ভ্যালু, মানে ফলসি ভ্যালু বলতে কি, না বোধক এরকম বোঝায়, ফলস। মানে ভুল আর কি, আর ভুল। ওয়ান ট্রু। আর 1 হচ্ছে ট্রু। শুধু 1ই ট্রু না, 0 ব্যতীত এই জগতে যত ভ্যালু আছে সবগুলাই কম্পাইলার ট্রু হিসেবে ধরে। এখানে 1ও থাকতে পারে, 8ও থাকতে পারে, -9ও থাকতে পারে। শুধুমাত্র 0কেই একমাত্র কম্পাইলার ফলস হিসেবে ধরে, মানে মিথ্যা। বাকি সব ভ্যালুকে ট্রু হিসেবে ধরে। ঠিক আছে, তো এই হচ্ছে কম্পারিজন অপারেটরের কাহিনী। এখন আমরা ইকুয়াল চেক করলাম যে এটা ইকুয়াল কিনা, আমরা 0 পাইলাম অ্যান্সার, যে এটা ইকুয়াল না। দেখি এটা বড় কিনা, এ কি বি থেকে বড়, ট্রু নাকি জি। ফলস? তো এই ক্ষেত্রে অ্যান্সার আসবে 1। এই যে সিমিলারলি ছোটর ক্ষেত্রে যদি চিন্তা করি, এ কি বি থেকে বড় মানে ছোট, যেহেতু না সেহেতু এটা আসবে 0, মানে এটা ফলস। সিমিলার কাজ হচ্ছে এটাই কম্পারিজনের ক্ষেত্রে, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। এই হচ্ছে কাহিনী। এতটুকু বুঝছি? জি ভাইয়া, বুঝছি। এরপরে আসে আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে 3 টাইপের: এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর। এন্ড অপারেটর আসলে কি জিনিস এতটুকুর দরকার নাই। আচ্ছা, এগুলো হচ্ছে ভালো বুঝবা কন্ডিশন যদি আমরা পড়াই সেই ক্ষেত্রে। লজিক্যালটা আমি জাস্ট সিম্পলি বুঝাই, কন্ডিশন 1, কন্ডিশন 2। ধরি আমাদের মাঝখানে যে কোনো দুইটা কন্ডিশন আছে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, একাধিক হইতে পারে, যে কোনো হইতে পারে। আমরা সিম্পলি দুইটা নিয়ে কাজ করবো, মানে চিন্তা করার চেষ্টা করবো। আমাদের কাছে দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন যেমন
আমরা ডেমনস্ট্রেট করবো, সমস্যা নেই, আমরা সিম্পলি বুঝি। দুইটা কন্ডিশনের মাঝখানে যদি এন্ড অপারেটর থাকে, এন্ড দুইটা পাস কি বলে এন্ড চিহ্ন, এই অপারেটরটা যদি থাকে, এর মানে আমাদের কন্ডিশন 1 ও 2 ট্রু হইতে হবে, কন্ডিশন 2 ও ট্রু হইতে হবে। যেমন আমরা একটু আগে দেখছিলাম একটা কন্ডিশন কি, এ কি বি থেকে বড় কিনা, এটা একটা কন্ডিশন হতে পারে যে এ ইজ গ্রেটার দেন বি এন্ড এ কি বি এর সমান কিনা, এ ইকুয়াল টু বি কিনা। এটা হচ্ছে একটা কন্ডিশন। আমরা দেখলাম এ কি বি থেকে বড় কিনা, ইয়েস বড়, এটা 1 দিছে। এ কি বি এর সমান কিনা, এটা সমান না, এটা 0 দিছে। ব্যাপারটা যদি এমন হয়, এন্ড অপারেশনের ক্ষেত্রে আমার দুই পাশেই যদি 0 আসে, সরি দুই পাশে যদি 1 আসে, এটা 1 আসছে, এই কন্ডিশনের ভ্যালু যদি আমাদের 1 আসে, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা আসবে 1, বাকি সব ক্ষেত্রে 0। মানে এখানে যদি 0 আসে, সামহাও এখানে 0 আসছে, এটা 1 আসছে, তাও এটার আউটপুট 0। অথবা এখানে যদি 1 থাকে, এই পাশে যদি 0 থাকে, সেটার আউটপুটও 0। আর যদি দুইটা 0 থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই হচ্ছে এন্ড অপারেশনের জ্ঞান, বুঝছো? জি ভাইয়া। কেউ ভাইয়া ওই যে বাইনারি গেটের মতো আর কি না? হৃদয় হৃদয় ছাড়া কেউ বুঝতেছে না, না? না ভাইয়া, হৃদয় ভাই না এটা। কি এটা সৌরভ? সৌরভ না ভাই, আমি ভালো হয়ে গেছি ভাইয়া এবার। আচ্ছা, আরে যন্ত্রণা। এটা মেনলি ইন্টারের লজিক গেটের মতো, লজিক গেটই। হ্যাঁ হ্যাঁ, লজিক গেটটার মতোই এটা আসলে। গেটের গুণফল আর কি। আচ্ছা, এটা এটা জাস্ট আমরা মনে রাখি, এটা আমরা যখন বাস্তবিক প্রমাণ করব তখন আসলে বুঝতে পারবা এটা ভালো। লজিক গেটে যেটা করছি আমরা, এন্ড এর ক্ষেত্রে দুই পাশে যখন আমাদের 1 আসছে, সেই ক্ষেত্রে 1 আসে, বাকি সব ক্ষেত্রে 0 আসে। আর অর হ্যাঁ, অপারেটরের এটাই। ক্ষেত্রে আমরা যে কোনো একটা যদি 1 আসে, অর হচ্ছে বার চিহ্ন দিয়া প্রকাশ করা হয়, এই যে এটা। যে কোনো এক পাশে যদি 1 থাকে, সেই ক্ষেত্রে একমাত্র 1, বাকি সব ক্ষেত্রেই 0। মানে দুইটাই যদি 0 আসে, সেই ক্ষেত্রে 0, বাকি সব ক্ষেত্রে 1, এরকম। এই হচ্ছে মানে যে কাহিনী। কোনো একটা ট্রু হলেই ট্রু হবে। হ্যাঁ, বাকি সব ফলস। এটা যখন আমরা কন্ডিশন নিয়ে কাজ করব, তখন এটা আরো ক্লিয়ার বুঝবো। আর নট গেট কোনটা? নট গেট হচ্ছে আমরা যদি 1 থাকে, 1টা যদি আমরা নট করে দিই, সেটার অ্যান্সার কত আসে? 0 0। আর 0 রে নট করলে আসে কি? 1। 1। এই হচ্ছে জাস্ট সিম্পলি লজিক্যাল অপারেটরের কাজ। আচ্ছা, এবার আমরা যাই পরবর্তী টপিক, সেটা বুলিয়ানটা না দেখাই, এমনিতে বলাবেন অনেক বোরিং লাগতেছে, আমরা এই ফিল্ডে যাই। আচ্ছা, এবার হচ্ছে মেইন কাহিনী। এখানে পর্যন্ত থাকবে, 12টা বেজে গেছে। এই পর্যন্ত থাকবে? জি ভাই, তাইলে ভালো হয়, আস্তে আস্তে শিখ। আহ এই ফিল্ডসটা করতে পারলে আহ, লেকচারটা অনেক বড়, তো ওইটা একদিনে করা তাহলে বেটার। ভাইয়া বুলিয়ান কি বেশি বড় বুলিয়ানটা? বুলিয়ান বড়ই না, বুলিয়ান আসলে কিছুই না। আমি এটা করাই নাই, তোমাদের বোরিং লাগতেছে এই জন্য। বুলিয়ান হচ্ছে আচ্ছা, টুকটাক দেখায় দেন, বুলিয়ানটা আহ, দেখায় দেন শুধু। আচ্ছা, বুলিয়ান আমি দেখাবো, আমি তোমাদের এই ফিল্ডসটা দেখাই। মানে যদি তোমাদের ভালো লাগে তাইলে দেখাবো, আর নাইলে দেখাবো না। এই ফিল্ডস কি দেখবা আসিফ, আজকে? আসিফ করবি? এই ফিক্সটা পরে দেখালে ভালো হয় ভাই। না আচ্ছা ভাই, দেখাইলে পরেই হচ্ছে, দেখা। না দেখাইলে হচ্ছে তোমরা আসলে মানে আমি চাইছিলাম আজকে তোমাদের কিছু প্রবলেমস এর দেখাইতে, যে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা পরেই দেখে বলি এই ফিল্ডসের কাহিনী। আমরা আসলে দেখি যে আমরা আসলে কিভাবে এই সি প্রোগ্রামিং করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি। তোমরা যেহেতু বিগিনার, তোমাদের জন্য ভালো হবে বি ক্রাউডে যাওয়া প্রথমে। বি ক্রাউড লিখবা, ঠিক আছে?
এই যে প্রথম যে ওয়েবসাইটটা সেখানে ঢুকবা, সুন্দর করে লগ ইন থাকলে লগ ইন করবা, সাইন আপ থাকলে সাইন আপ করবা। ফোন দিয়ে করা যাবে ভাই? হ্যাঁ, ফোন দিয়েও করা যাবে। লগ ইন হচ্ছে ট্যালেন্ট, স্কুল দিয়ে। আচ্ছা, আমার হয়তো বা অ্যাকাউন্ট আছে, কি দিব, গুগল নাই। এই কয়েকটা স্টুডেন্ট থেকে রেগুলার থাকে একদম শেষ অবধি ক্লাসের, আগের দিনও ছিল। আগের দিন আরো বেশি ছিল ভাই। ভাই স্কুলে দিচ্ছেন এই জন্য গুগল নাই, ইয়া দেন, ট্যালেন্ট দেন। বিগ ক্রাউডের পুরো ইন্টারফেস চেঞ্জ করে হবে। যে ঢুকবো, ঢুইকে আমরা একটা সাইন আপ করবো সুন্দর করে। লগ ইন হয়েছে, আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা জাস্ট আমাদের প্রোফাইলে ঢুইকে আমরা আমাদের পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে এগুলো সেট করে রাখবো। ঠিক আছে, আমরা দেখি প্রবলেম সেট আমরা কোথা থেকে শুরু করবো। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এখানে প্রবলেম লেখা আছে, আমরা এখানে চাপ দিব। সিম্পল। এত কিছু দরকার আছে আসলে? ভাই আপনি কেন স্টুডেন্ট দিলেন? আপনি প্রফেশনাল দিবেন। সবাই আমরা স্টুডেন্ট, এখন নতুন। আই এম ইন্টারেস্টেড ইন কি ডেভেলপমেন্ট, মাই বিগ ক্রাউড, মাই অবজেক্টিভ অফ বিগ ক্রাউড সলভ প্রবলেম। ওকে, 3টা কোশ্চেন চাইছিলাম, 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা যেহেতু বিগিনার, আমরা এই যে বিগিনার এখানে চাপ দেব। এই তো আমাদের সুন্দর করে হ্যালো ওয়ার্ল্ড, এটা যে আমরা প্রিন্ট করছিলাম এটাই প্রিন্ট করতে হবে। কারণ আমাদের এখানে হচ্ছে খুব সুন্দর করে লেখা আছে প্রবলেম সেট। এটা হচ্ছে একটা প্রবলেম সেট। এখানে হচ্ছে ইনপুট থাকে, আউটপুট কি চাই সেটা হচ্ছে এখানে লেখা থাকে। আমাদের একটা আউটপুট স্যাম্পলও দেওয়া থাকে, ইনপুট আউটপুট স্যাম্পল। এটা দেখে আমরা কি কোড করব সেটা হচ্ছে আমরা চিন্তা করব। দেখো, ওয়েলকাম টু বিগ ক্রাউড, your first program in any programming language is usually hello world, এটা প্রিন্ট করা। In first problem all you have to do is print this message on the screen. আমাদের স্ক্রিনে কোন মেসেজটা আছে? hello world। এটা জাস্ট আমরা প্রিন্ট করলে আমাদের কাহিনী শেষ। ইনপুটে কি আছে? this problem has no input, মানে আমাদের কোনো ইনপুট নিতে হবে না। আমরা এখনো দেখি নাই যে আসলে ইনপুট কি, কিভাবে নিতে হয়। আমাদের ইনপুটটা দেখা দরকার ছিল, যেহেতু তোমরা মানে পারতেছো না, কি বলবো। আচ্ছা, ইউ মাস্ট প্রিন্ট দ্য মেসেজ হ্যালো ওয়ার্ল্ড এন্ড দেন এন্ড লাইন, এই জিনিসটা মাথায় রাখো। দেন দ্য এন্ড লাইন অ্যাজ শোন। আমরা জাস্ট র্যান্ডমলি দেখলে কি বুঝবো? আচ্ছা, তোমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারবে না? যে কজন ক্লাস করছো আজকে? জি ভাই। ওকে, তাহলে তোমাদের এই প্রথম প্রবলেমটা সলভ করার একটা অ্যাসাইনমেন্ট থাকে। এই 2 নম্বরে কি আছে? সবাই প্রেজেন্টেশন এরর খাবে। ওটা তো কালকে দেখা যাবে। 2 নম্বর প্রবলেমটা তোমরা করতে পারবে না, কারণ আমি দেখাই নাই কিভাবে ইনপুট নিতে হয়। ইনপুট নেওয়াটা দিয়ে দেখাবো, দেখবো আজকে। দেন দেখাই দেন, আসিফ, দেখাই দেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, ইনপুট নেওয়ার জিনিসটা দেখাই দিই। সিম্পল, আমরা যেগুলো শিখছি 4 ধরনের বা 3 ধরনের ডাটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, হাবিজাবি। আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করবো, কয়েকটা প্রবলেম যে বিগিনারের বিগ ক্রাউডে আছে, ফ্লোট আর ইন্টিজার রিলেটেড মনে হয় আছে। তো দেখি আমরা কিভাবে ইনপুট নেওয়া। লেটস সে int a ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। এখন আমরা এটাকে ইনপুট নিতে চাই। আমরা সিম্পলি দেখছিলাম আউটপুট করতে গেলে আমাদের কোন ফাংশন ইউজ করতে হয়?
প্রিন্টএফ এই ফাংশন ডাবল কোটেশনের মাঝখানে কিছু একটা লিখতে হবে। তো এই সিমিলারলি এটাও যেহেতু stdio.h এ আছে, আরেকটা ফাংশন আছে যেটা আমাদের ইনপুট নিতে কাজ করে, সেটা হচ্ছে স্ক্যান। এটাও ডাবল কোটেশনের মাঝখানে রাখতে হয়। সিমিলারলি প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা ইন্টিজারের ক্ষেত্রে যখন আউটপুট নিতে গেছি তখন হচ্ছে আমাদের পার্সেন্ট ডি লাগছে, এটার ক্ষেত্রেও পার্সেন্ট ডি, এটা লিখতে হয়। তো আমরা যখন আউটপুট দিতে গেছি তখন আমাদের লোকেশন সিলেক্ট করতে হয়েছে, কোন লোকেশনে এ লিখছি জাস্ট, কিন্তু স্ক্যানএফ এর ক্ষেত্রে সামনে একটা n% সাইন দিতে হয়। এটা হচ্ছে লোকেশন সিলেক্ট করে যে আমরা কি ধরনের ভ্যালু নিতেছি। তো একটা হচ্ছে হ্যান্ড করতেছে। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে আমরা একটা ইনপুট নেই, লেটস সে 5। এই 5টারে আমরা কি করবো, আউটপুট দিব। তাহলে আমরা আউটপুট দিতে গেলে কি করতে হবে, প্রিন্টএফ %d। দেখি আমাদের আউটপুটটা এখানে শো করতেছে কিনা। এই তো, সুন্দর করে আমাদের আউটপুটটা শো করছে। ইনপুট নেওয়াটা বুঝছি আমরা কিভাবে ইনপুট দিতে হয়। ভাই আরেকবার বুঝাই দেন। সিম্পল, একদম সিম্পল প্রিন্টএফ এর মতোই। প্রিন্টএফ আমরা কি করছি দেখো, এটার সাথে এটা মিলাও জাস্ট। ইন্টিজারের ক্ষেত্রে আমরা কি নিছি, %d। সিমিলারলি স্ক্যানএফ এর ক্ষেত্রেও ইন্টিজারের ক্ষেত্রে আমরা %d নিছি। আমরা প্রিন্টএফ এর ক্ষেত্রে কোন ভ্যালুটা আসলে প্রিন্ট করব সেই ভ্যালুর লোকেশন বা ভ্যারিয়েবল নেমটা এখানে লিখে দিচ্ছি। সিমিলারলি এখানে সেম ভ্যারিয়েবল নেমই লিখে দিব, মানে যেই ভ্যালু, মানে আমরা এখানে ডিক্লেয়ার করছি হচ্ছে ইন্টিজার, তা আমরা চাইতেছি এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু আমরা ইনপুট হিসেবে রাখবো। তো আমরা এই ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করব। তো স্ক্যানএফ এর ক্ষেত্রে সামনে একটা n% লিখতে হবে। এই হচ্ছে কাহিনী, যেটা প্রিন্টএফ এর ক্ষেত্রে নেই। বুঝতে পারছো? 5 আসলো কেমনে আনসার, এটা আর কি জানতে চাচ্ছি। 5 হচ্ছে ইনপুট নিছে, এর মধ্যে ইনপুট নিছি কত, 5-এর জায়গায় যদি 1 নিত তাহলে 1-ই। 5-এর জায়গায় ধরো 100 নিব। তার মানে এই লাইন পরে এই গল্পে 100, এটা অ্যাসাইন হয়ে গেছে। ও আপনি ইনপুটটা আর কি ডানে লিখতেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনপুট কনসোল, এটা হচ্ছে আউটপুট কনসোল। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাই, জি। সিমিলারলি আমরা যদি ফ্লোট নিতে চাই তাহলে কি করতে হবে, ধরো ফ্লোট এ, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি করবো আমরা, জাস্ট %f, নিচেরটাও পার্সেন্টেজ প্রিন্টে। নিচেরটাও %f। তা আমরা ধরো 100 নিলাম, তাহলে ফ্লোটিং পয়েন্ট ধরো নেই 100.98765 এরকম কিছু একটা। দেখি আউটপুটে আসে না কি। এই যে, বুঝছো? জি ভাইয়া। সিমিলারলি যদি আমরা ক্যারেক্টারে চাই, CHAR, এখানে লিখতে হবে %c, এখানেও %c। খালি ইনপুট মানে প্রিন্টএফ আর স্ক্যানএফ এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, আমাদের ভ্যারিয়েবলটা আমরা যে মানে বলে দিতেছি বলে রাখবো, সেখানে স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা একটা 1% দিব। ক্লিয়ার? জি ভাইয়া। আউটপুটে এটা 2 আসলো কেন, 0 আসার কথা না আউটপুটে? কোনখানে? ওই যে নিচে আউটপুটে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট কম্পাইলারের কিছু ইস্যু। কম্পাইলার 0 আসে না লাস্টে এক্সট্রা হিসেবে? হ্যাঁ 0 আসে, কিন্তু কম্পাইলারে মাঝে মাঝে কিছু গার্বেজ ভ্যালু দিতে মন চায়, ও আচ্ছা ভাই। এই জন্য আর কি দেয়। এগুলো কোনো ইস্যু না আসলে। কত পরে এটা 0.0000000 একটা 2 দিচ্ছে। ওটা তো ফিক্স করা যায়, পয়েন্ট দিয়ে 2.1
হ্যাঁ পয়েন্ট দিলে ওটা ফিক্স করা যায়। জাস্ট এমনি দেখাইলাম আসলে ইনপুট আউটপুটটা কিভাবে নিতে হয়, বুঝছো? 0.2 এ বা 0.6 এ আর কি ফিক্স করে। হ্যাঁ, তাইলে যেহেতু আমরা ইনপুট আউটপুটটা শিখে গেছি, তাহলে আমরা কি করব, এই যে এই প্রবলেম গুলো সলভ করবো। এক্সট্রিমলি বেসিক এখানে যে আছে এটা, তারপরে কি আছে, এরিয়া অফ সার্কেল আছে, কত পর্যন্ত দেয়া যায়, ডিফারেন্সও পারবা, স্যালারিও পারার কথা। আচ্ছা, এই 8 পর্যন্ত করবা তোমরা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। বি ক্লাউডের 1008 পর্যন্ত। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন কিভাবে ইয়ে করবা না, দেখো ধরো আমি একটা প্রবলেমে গেলাম, এখানে এই যে দেখো ডান পাশে লেখা আছে, এখানে কোড লিখতে হবে। এটা যেহেতু সি, আমরা সি তে শিখতেছি, আমাদের হচ্ছে এই যে C99 এই কম্পাইলারটা সিলেক্ট করতে হবে প্রথমে। এই যে দেখো stdio.h এসে বসছে, হ্যাঁ। এখানে কি করবো আমরা, আমরা এই যে এখানে যে কোডটা, হ্যালো ওয়ার্ল্ডের যে কোডটা লিখবো এখানে, প্রিন্টের হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা কিছু তো প্রিন্ট করতে বলছে, তাই না? কি করব, জি আমরা দেখবো যে আসলে আমাদেরটা ঠিকভাবে আউটপুট আসতেছে, খুব সুন্দরভাবে আউটপুট আসতেছে। আমরা কি করবো, এখান থেকে ফুলটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, সিলেক্ট করে দেন এখানে আইসা পেস্ট করবো, পেস্ট করে এই যে এখানে সাবমিট এটা চিহ্নতে চাপ দিব। ভাইয়া এখন খাবে আর হ্যাঁ, এখানে একটা সাবমিটের চিহ্ন আছে না, এখানে চাপ দিবা, দেন দেখবা যে তোমাদের এটা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে ফেলবে। ঠিক আছে, আমি আর এখানে এটা সাবমিট দিলাম না। এটা কেন দিলাম না এটা তোমরা পরবর্তীতে বুঝবা যারা সাবমিট দিল। এখানে কি বলছে এটা জাস্ট একটু ভালো করে পড়বা, পড়লেই দেখবা যে এখানে ভুলটা তুমি ধরতে পারছো। আর না ধরতে পারলে অবশ্যই আসবে, সমস্যা নেই। কিন্তু ভুলটা ধরতে পারলে ইউ আর গ্রেট লার্নার, মনে করো। সত্যি ভাইয়া। হ্যাঁ, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তো এই আর কি, অনেক বোরিং প্রেজেন্টেশন হয়েছে আমি জানি, নেটের ইস্যু ছিল, অনেক ঝামেলা